আপনি অনেক মানুষের ইন্টারভিউ নিছেন, হ্যাঁ আপনার এখানে এখন আমি আপনার ইন্টারভিউ নিই সিরিয়ালের উপরে সিরিয়াল। আর এখানে অবশ্যই আমি মনে করি ভালো কোনো সার্ভিস পায়, তার জন্য এখানে সিরিয়াল আসবে, কিন্তু তারা কিন্তু টাকা দিয়ে আসবে। এবং আমি একদিন ওই যে আমার বাবার মৃত্যু দিবস উপলক্ষে ফ্রি করেছিলাম। এখানে দেওয়া প্লেট বড় বড় কাঁচামরিচ দেওয়া, যে যত খেতে পারো অনেকগুলো খাইতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো দেখো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত, আর এই যে আমি আর আমার ফ্রেন্ড মিলে আজকে আমাদের জীবনের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব। আর এখানে আমরা আসছিলাম কি হাসান মঞ্জিলে। তো দেখো এখান থেকে হচ্ছে আমাদের কাজগুলো শেষ করলাম, আর এটার ব্লগ অলরেডি গতকালকে জান্নাতুল শামী ব্লগ যে দেখে ফেলেছো। তো আমরা এখানে এই ঘুরতে আসছিলাম, এখানের কাজগুলো শেষ করে তারপরে আমাদের ওইখানে 5টা বাজে হচ্ছে না ওই অফিসে যাওয়ার কথা। তো ভাবলাম যে তাহলে এখান থেকে একটু ঘুরে তারপর হচ্ছে ওইদিকে যাব। তো এখানে আমাদের ঘোরাফেরা শেষ, আর আমরা এখন চলে যাব হচ্ছে ওই একটা অফিসে। তো অফিসে গিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। আমাদের অনেক স্বপ্নের একটা জায়গায় চলে আসছি, আর কোথায় আসছি এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। একটা অফিসে আসছি, আর এখানে এসে আমাদের প্রায় 2 ঘন্টা ধরে বসে আছে, 2 ঘন্টা না বেশি। তো এগুলো হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর শেষে দিয়ে। আর সত্যি খুব ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আমি এই অফিসটাকে হচ্ছে সৌদি আরব থাকা অবস্থায় ফলো করছি, আর একটু সময় লাগছে, জানি না বাসায় আজকে কখন যাই, মায়ের খাবো আজকে বাসায় গেলে। এখানে আসলাম একটা প্রজেক্ট নিয়ে, আর দীপা যেহেতু আমার বাসায় ছিল বললাম যে চলো আমার সাথেও চলো। আসলে দীপা আমার কাজে আসে নাই, ও আসছে আমার সাথে ঘুরতে, আর আমি আসছি আমার কাজে। আর তোমরা জানো যে আমি যেখানে যাব এখন আমার সাথে যে থাকে তাকেই নিয়ে যাই। যেমন আগে বরাপুকে নিয়ে যেতাম, বরাপুকে সাথে ছাড়া কিন্তু আমি কখনোই যাই নাই। তো এই যে আজকে দীপাকে নিয়ে আসছি, দীপা আসতেই চাইছিল না, বলতেছে যে না আমি এত দূরে যাবো না, সন্ধ্যা হয়ে গেছে। আমি বললাম যে তুমি একা একা বাসায় কি করবা। তো এই যে এখানে আসছি, আর কি কাজে আসছি সেটা তোমাদের সাথে সবই শেয়ার করব। অবশেষে চলে আসলাম সেই স্বপ্নের জায়গায় যেটা তোমাদের সাথে শেয়ার করতাম। আর হচ্ছে আমি আসলে এইখানে এই অফিসে আসার জন্যই আমি সৌদি আরব থেকে এত দ্রুত চলে আসছি আমার মেয়াদ শেষ হওয়ার আগেই। আর আসলে সরি তো হচ্ছে আমার বিশাল মেয়াদ থাকা অবস্থা হচ্ছে আমি এখানে আসছি। আর দেখো এই কাজ, আর তোমরা জানো যে আমি প্রচুর বিজি ছিলাম, অনেক ব্যস্ততার কারণে হচ্ছে আমার আসলে এখানে আসা হয় নাই। আর আলহামদুলিল্লাহ চলে আসছি সেই জায়গার মধ্যে। তো আসলে আমার ফেসবুক পেজে আমি কাউকে ফলো করি নাই, যেটা ফেসবুক ওইটাতে শুধু একজনকে ফলো করা, তোমরা সবাইকে দেখতে পারবা ফেসবুক। হ্যাঁ ফেসবুকে শুধু ওনাকে ফলো করা। তারপরে কত কথাই তো শুনছি। আচ্ছা আমি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার কথা নিচ্ছি, দাঁড়ান। আপনি অনেক মানুষের ইন্টারভিউ নিছেন, হ্যাঁ আপনার এখানে এখন আমি আপনার ইন্টারভিউ নিব। এখন ইন্টারভিউ দিয়েছিলাম একটা হচ্ছে অনলাইন টিভি চ্যানেলে। হ্যাঁ হ্যাঁ, ওটা প্রবাসীদেরকে নিয়ে ওরা একটা প্রোগ্রাম করতো। তো আপনার হলো এখানে মানুষজন আসে হচ্ছে সেবা পাওয়ার জন্য, এবং আমরা হলাম চেষ্টা করি, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, বাট আমরা অন্তত যেমন আপনি যেই জন্য এসেছিলেন আমি না করলাম যে এখন এটা কইরেন না, বাট আপনি ওটা করলেই সেনজেন করলেই আমার লাভ বেশি ছিল। ওখানে আমার সার্ভিস চার্জ 39,999 টাকা। আর আপনাকে এখন আমি যেটা বললাম যে আপনি এখন ঘুরে আসুন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। থাইল্যান্ডের একটা ভিসা করলে আমার 500 টাকাও লাভ হয় না। থাইল্যান্ডে এই জমা দিতে হয় 4,560 টাকা, আমরা নেই 4,999, মানে 500 টাকাও লাভ নেই। সো আমি চাইলে সেনজেন বললে আপনি সেনজেন করতেন, সেক্ষেত্রে আমার ইনকাম বেশি হতো। কিন্তু আপনি এখন যেটা করছেন এটাতে আমার ইনকাম কম হবে, কিন্তু আপনি যখন ভিসা পাবেন তখন যে আমার যে গুডউইলটা হবে এটাই আমার বিজনেস। এবং আমি যে বিজনেসটা শুরু করেছি 3,000 টাকা নিয়ে, এখন সেই বিজনেসেই হচ্ছে মানে আল্লাহ পাক অনেক বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনি যখন মানুষকে সঠিক পরামর্শ দিবেন, সৃষ্টিকর্তাই আপনার জন্য হচ্ছে ইনকামের দরজাগুলো হচ্ছে খুলে দিবে সব। হ্যাঁ, আমি একটা কথা বলি যে আমি আপনার এখানে আসছি, আমার পাসপোর্টে যাই 2-1টা সিল কিন্তু আছে। আপনি চাইলে তো আমাকে ইউরোপের কথাই বলতে পারতেন, কেন বলেন না সেটা? মানে আপনার প্রোফাইল অনুযায়ী ওটা হওয়াটা হচ্ছে আল্লাহ পাক অলৌকিক ভাবে না দিলে হবে না।
এবং আমার ধারণা আপনি যদি বেশিরভাগ এজেন্সিতে যান, 100টা এজেন্সিতে গেলে 90টার উপরে এজেন্সি বলবে যে আপনার ভিসা হচ্ছে হয়ে যাবে। 90টা এজেন্সি হচ্ছে আপনার বলবে যে আপনার ভিসা হবে। কারণ কেউ যখন সার্ভিস চার্জে ফাইল নেয় তখন হচ্ছে তার যদি আপনার ভিসা না হলে তার কিন্তু লস নেই। যেমন আমি 39,999 সার্ভিস চার্জ নিলে আপনার এখান থেকে হলো ভিসা না হলে 20,000 আপনি ফেরত পাবেন, তার মানে আমার তো 20,000 লাভ। সো আমি শুধু আপনার কাজ করে যেই টাকাটা ইনকাম করব, বাংলাদেশের অনেক লোক কিন্তু মাসেই টাকা ইনকাম করে না। এখন এই লোভটাই অনেকে সামলাতে পারে না। সো আমরা যদি সৃষ্টিকর্তা আমার যে রিজিক দিয়েছে এই রিজিক আসবেই। এখন আমি কি এটা মিথ্যা কথা বলে ইনকাম করব না সত্য কথা বলে ইনকাম করব, এটা কিন্তু আমার উপর, আপনার উপরে নির্ভর করে। এই জন্যই অন্য যারা ট্রাভেল এজেন্ট আছেন আমি আপনাদেরকে বলবো মানুষকে সৎ পরামর্শ দিবেন যে আপনি এটা করলে আসলে আপনার বিষয়টা হচ্ছে হতে পারে। অনেকেই জানে কিন্তু তার লাভের জন্য সে সঠিক ইনফরমেশনটা হচ্ছে দেয় না। সো দোয়া করবেন হলো আমার জন্য, যাতে সত্য কথা বলে যাতে কাজ করতে পারে, যাতে আমার ভিসাটা হওয়ার পরে কি বলবেন সেটা বলেন। আর আপনার হলো ওনার সাথে আগেই কথা হচ্ছিল যে আমরা যেমন ভিসা হওয়ার পর একটা ভিডিও করি, উনিও বলছে আমার স্বপ্ন আছে আমিও ভিসা হওয়ার পরে আপনার এখানে বসে হচ্ছে লাইভ করব। তো আমরা কিন্তু এইটাতেই খুশি হই। অনেকে যখন ভিসা হওয়ার পর, আমিও এই জন্য আরো যারা কথা বলতে চায় না এদের জন্য 5% হচ্ছে টাকা হচ্ছে মানে কেটে রাখি। আগে কেটে রাখতাম, এখন লাইভ করলে 5% হচ্ছে ফেরত দেই। সো আমি চাই মানুষ কথা বলুক, মানুষ তার জিনিসগুলো জানুক, ভালো জিনিসটা ছড়িয়ে যাক, ভালো সার্ভিসটা যেন মানুষ পায়। বাংলাদেশে কিন্তু অনেক মানুষ এই প্রতারিত হচ্ছে বেশি। আমি কিন্তু সৌদি আরবে 38 লক্ষ টাকা কিন্তু প্রতারিত হয়ে আসছি এবার। আর আমার এই ভিউয়ার্সরা কিন্তু জানে না, আমি ফার্স্ট টাইম বললাম। আচ্ছা, এবং আপনি হলো যে প্রতারণা করছে ওর কিন্তু এটার থেকেই শেষ। ওইটা থেকেই শেষ। অবশ্যই। এবং 38 লাখ টাকা তো আর কম টাকা না, আপনার হলো অনেকগুলো টাকা চলে যায়। একটা মানুষের হয়তো বা সারা জীবনের সঞ্চয়, অনেকে জমি বিক্রি করে, অনেকে স্বর্ণ গহনা সবকিছু বিক্রি করে এই টাকাগুলো অ্যারেঞ্জ করে, বা অনেকে আস্তে আস্তে অনেক বছর পরিশ্রম করে জমায়। যেমন সৌদি আরব একজনে 1 লাখ টাকা ইনকাম করলে 50,000 টাকাও যদি সে খরচ হয়, 50,000 টাকা করলে জমালে কতদিন জমালে গিয়ে 38 লক্ষ টাকা হবে। সেই টাকাটা যখন একজন মেরে দেয়, যে মানুষের যে হচ্ছে আল্লাহর কাছে যখন বলে, তখন কিন্তু আল্লাহ কিন্তু এটার বিচারটা করে। আপনি হয়তো বা দেখতে পান আর না পান, এই বিচারটা কিন্তু সে করে, এবং সঠিক বিচার। এই জন্যই আমি বলবো হলো আপনার হলো ওনার যে হচ্ছে যেখান থেকে এত টাকা প্রতারণা হয়েছে তার বিচারটা যাতে আল্লাহ পাক আপনাকে দেখিয়ে নেয়, তখনই কিন্তু মনে সান্ত্বনা লাগবে যে না, প্রতারকের বিচার হয়েছে। এবং সেটা নিয়ে আবার একটা ব্লগ করবেন যে প্রতারকের বিচার হয়েছে, আল্লাহ তোমার কাছে হচ্ছে শুকরিয়া। ধন্যবাদ। আর আমিও এখন এখান থেকে চলে যাব। অনেক লোক বাহিরে বসে আছে, তোমাদের সাথে সবই শেয়ার করছি, সিরিয়ালের উপরে সিরিয়াল। আর এখানে অবশ্যই আমি মনে করি ভালো কোনো সার্ভিস পায়, তার জন্য এখানে সিরিয়াল ধরে আসে। এত মানুষ আসে কেন? যেখানে রোগ নিয়ে আসলে, যেখানে ডাক্তার ভালো চিকিৎসা দিতে পারে, সেখানে কিন্তু মানুষ আসে চিকিৎসা করার জন্য। টাকা নেই, অ্যাপয়েন্টমেন্ট ফি নিয়ে দেখে মানুষ বলে তুই কি ডাক্তার নাকি, তুই টাকা নাস কেন? এখানে প্রথম যখন কথা বলতে আসবা তখন কিন্তু 1000 টাকা ফি দিতে হয়। আমিও দিলাম, আমি এত বড় একটা ব্লগার, তাও আমার ই নাই। তো এটা আসলে এটা দরকার। টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন যখন আপনি সার্ভিস চার্জ আমাদের কাছ থেকে না, আমি মনে করি কি ফেরত দেন না দেন সেটা বড় কথা না। এটা একটা বেটার একটা অপশন, কারণ উনি অনেক বেশি বিজি থাকে। একটা মানুষ আইসা একটা ফাউল কথা বলে গেল, একটু ইয়া করে গেল, এটা আসলে দরকার নাই। তো যারা অরিজিনালি এখানে আসবে তারা টাকা দিয়েই আসবে, যারা অরিজিনালে আসবে কিন্তু তারা কিন্তু টাকা দিয়েই আসবে। এবং আমি একদিন ওই যে আমার বাবার মৃত্যু দিবস উপলক্ষে ফ্রি করেছিলাম, মানে এই যে রাস্তাঘাট সব জ্যাম হয়ে গেছে, আপনার হলো দেখা গেল ওই দিন যা আসছিল একটা লোক কাজ করে নাই। এবং আমার ইচ্ছা ছিল আরেকবারও দিব বাবার জন্য, কিন্তু পরবর্তীতে আমি আর দিইনি, কারণ যারা ফ্রি কথা বলতে আসছে একজন আর কাজের জন্য আসে না। এবং কাজ করলে কিন্তু এই যে উনি সার্ভিস চার্জটা দিয়েছে, উনি যখন আমার কাছ থেকে এই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সেনজেন কোনোটা করবে, উনি আবার এই সার্ভিস চার্জটা ওখান থেকে হচ্ছে কম দিবে। 39,999 থেকে উনি 1000 টাকা কম দিবে। অর্থাৎ কাজ করলে হচ্ছে তখন আপনি এই সার্ভিস চার্জটা, এই অ্যাপয়েন্টমেন্ট ফিটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার এটাই কিন্তু আপনি 50% করতে পারতেন, আপনি যদি আমার কালকের ভিডিওটা দেখতে পারতেন।
ওই জাস্ট আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হলে 5টা ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করলে আপনি একদিন পরে আসলেই তখন এই অ্যাপয়েন্টমেন্ট ফিতে হচ্ছে 50% ডিসকাউন্ট ছিল। এটা গত মাসে, এই মাসে এটা আছে বন্যা দুর্গত এলাকার লোকদের জন্য। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাটখিল যাদের বাড়ি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই এলাকার মানুষদের জন্য। ধন্যবাদ। কাজ শেষ আর এখন হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি। আর খুব ভালো লাগলো, আসলে অনেক বেশি ভালো লাগলো, ভালো একটা পরামর্শ দিল। আর এখন হচ্ছে কিছু পেপারস এখানে রেডি হচ্ছে, ওগুলা শেষ হলেই হচ্ছে বাসায় চলে যাবে। এখন বাজে কয়টা, অনেক রাত হয়ে গেছে, প্রায় মনে হয় 9টা বাজে। আমাদের অফিসের কাজ শেষ আর আমরা এখন যাব নাজিরা বাজার। সেখানে গিয়ে কেন যাচ্ছি বলো তো? হাজির বিরিয়ানি খেতে। আমরা আজকে হাজির বিরিয়ানি খাবো। আর প্রচুর জ্যাম, জানি না কখন এখান থেকে যেতে পারবো আর কতক্ষণ সময় লাগবে সেটাও জানি না। কারণ আজকে আমাদের সারাদিন সকালবেলা যে দেখলাম ভর্তা দিয়ে ভাত খেলাম, আর কিন্তু সারাদিন কিছুই খাওয়া পায় না, এমনি বাদাম টাদাম খাইছি। এখন বাজে রাত্রের 8:30, 8:30 বাজে, 8:31 বাজে। আর আমরা এখন খেতে যাচ্ছি হচ্ছে দুপুরের লাঞ্চ, আর খাবো কি হাজির বিরিয়ানি। তো চলো দেখতে থাকো। আর তোমাদের সাথে শেয়ার করছে জ্যামটা। এইরকম জ্যামে বাসায় যাব কখন? 8:30 বাজে এখন। হ্যাঁ, প্রচুর জ্যাম, এক সেকেন্ডের জন্য যাচ্ছে আর হচ্ছে আধা ঘন্টা বা 10 মিনিট বসে থাকছে, এরকম জ্যাম। এই যে একটু জ্যামটা ছাড়ছে মনে হয় তোমাদের সাথে কথা বলাতে। এই যে কি অবস্থা। আর এটা হচ্ছে ধানমন্ডির কাছেই কাঁঠাল বাগানটা। এই কাঁঠাল বাগানে আমি এই প্রথম আসলাম, এর আগে আমি জীবনে কোনোদিন আসি নাই, এই প্রথম আমার আসা এখানে। আর দেখা যাক, চলো চলে এলাম হাজির বিরিয়ানিতে। এটা হচ্ছে নাজিরা বাজার, নয়া বাজারের এদিকে, কি নয়া বাজারের পরে হচ্ছে নাজিরা বাজার। আর এই যে এইটাই হচ্ছে মেইন শাখা, এইটা হচ্ছে মেইন শাখা বলে, এটা হচ্ছে মেইন আর যেগুলো হচ্ছে ব্রাঞ্চ। হ্যাঁ, মেইন ব্রাঞ্চ। এটা মনে হইতেছে ছোটবেলায় বিয়ে বাড়িতে আসছি। বিয়ে বাড়িতে আসছো? আমার মনে হচ্ছে মেজবানি খাইতেছি। কি বলে কুরবানি? হ্যাঁ, আবার খাইছো জীবনে হাজির বিরিয়ানি? অনেকবার খাইছি, বাট এইখানে আসি না, এটা ফার্স্ট। ও আইসা ও মনে করতেছে এটা না জানি কত বড়, কত হাই ফাই। আমি ভাবছিলাম এটা একদম। তো এই যে অর্ডার করলাম, আসবে এখন, তারপর হচ্ছে আমরা খাবো। আর তারা তোমাদের সাথে ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করছি। এখানে দেওয়া প্লেট করে করে কাঁচামরিচ দেওয়া, যে যত খেতে পারো। এখানে একটা উঁচু, এখানে একটা, যা কিছু একটা কাজে সাকসেস হচ্ছে। এগুলো তো অনেকগুলো খেতে পারবো, এগুলো খাইতে পারবো। তুমি যদি একটা কথা বলি, দেখো আমি কিন্তু এর আগে কয়েকবার খাইছি হাজির বিরিয়ানি, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। কিন্তু আজকে এতটা ভালো লাগতেছে, আমি কিন্তু সবগুলো বিরিয়ানি খেতে পারছি, যেটা আমার জীবনের ফার্স্ট টাইম। আমি কিন্তু পোলাও বলো, বিরিয়ানি বলো, আমি একদমই অল্প খাই, মানে বেশি খেতে পারি না। কিন্তু এই বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে, খাওয়ার শুরু থেকে আমিও বলছিলাম যে অনেক মজা লাগতেছে। তারপরে দীপাও বললো যে জান্নাত আপু আমার কাছে তো অনেক ভালো লাগলো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যাও, যতবার এখানে আসবো ততবারই আমরা দুজনে বিরিয়ানি খাবো। পরে ও আবার একটু স্বাস্থ্য সচেতন, ও বলতেছে না যতবার আসবো ততবার খাওয়া যাবে না। আসলে এই যে হাজির বিরিয়ানি এই বাংলাদেশের মধ্যে নাম করা যে হাজির বিরিয়ানি, উনি কিন্তু অনেক বড় লোক, বাট এই যে এটা কিন্তু ছোট করে রাখা হয়েছে, বড় করে নাই দোকানটা। বাসায় চলে আসছে আর দেখো অনেক টায়ার্ড, পুরাটা পৃথিবী মনে ঘুরে আসছে এরকম মনে হচ্ছে। অল্প সময়ের মধ্যে বাসা থেকে গেলাম কয়টার দিকে, 2টার দিকে গেছি। 2টার দিকে গিয়ে হচ্ছে আহসান মঞ্জিলে ঘুরে আসলাম, ওইখান থেকে আবার ধানমন্ডি গেলাম, ওইখানের কাজ করলাম। কিন্তু সব থেকে বেশি দেরি হয়েছে অ্যাপার্টমেন্ট, যেখানে হচ্ছে কথা বললাম, মানে ওইখানে অনেকটা সময় লাগলো, অনেকগুলো ফাইল রেডি করতে হয়েছে। তারপরে
ওনার প্রথমে আমার ভুল হয়েছে, একটা লোক ঢুকলো ওনার এখানে, তো ভাবছি যে হয়তো 10-15 মিনিট ওনার সাথে কথা বলবে, কিন্তু দেখলাম যে ওনার সাথে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কথা বলছে। তো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা ওইখানে বসে থাকতে হয়েছে। তা আমরাও কিন্তু এরকম কথা নিয়ে গেলাম, কিন্তু আমাদের বেশি একটা সময় লাগলো না, হাইস্ট মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লাগলো। আমার মনে হয় ওনার থেকেও বেশি মানে সমাধানের সলভগুলো পাইছি। অনেক কিছু আমাদের জানা ছিল না, আমরা নতুন একবারে নিউ, অনেক কিছু জানলাম, দেখলাম, শুনলাম, অনেক কিছু বুঝলাম, তারপর আমাদের তেমন সময় লাগে নাই। আর ওই লোকটা হচ্ছে পুরনো, উনি ভিসা প্রসেসিং এর জন্য মনে দিছে, ওনার কিছু সব কিছু কিন্তু ফাইল টেল যা কিছু ছিল সব কিছু হচ্ছে ওনার কাছে দেওয়া, হয়তো ভিসা রিজেক্ট হয়েছে কিনা জানি না, তাও জানি না, কিন্তু অনেক সময় লাগছে। আমরা বাসার ওনার চেম্বারে ঢুকলাম, ঢুকার পরও দেখছি যে উনি বলতেছে, স্যার বলতেছে যে আপনার সাথে আমার কথা শেষ, আর কোনো কথা নাই। আমি বলতেছে সরি আপনাকে আর সময় দিতে পারবো না। বলে কেন সময় দিতে পারবো না? সময় দেন স্যার, আমাকে আর 2 মিনিট সময় দেন। বললে আরও মনে হয় 6-7 মিনিট আমরা দাঁড়াইছিলাম, কিন্তু উনি এরকম করলো। যাই হোক, কিছু করার নাই। আর আজকের মতো হচ্ছে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।